বিকেল ৩টের কিছু পরে টেবিলের সামনে এসে দাঁড়ালো দ্বিজেন। একটা খবর শুনলাম, খবরটা কি সত্যি? নীলা এই রকমই আশঙ্কা করেছিল, যতই চেপে রাখুক খবরটা দ্বিজেনের কানে যাবে। অফিসে কোনো কথা পড়তে পায় না, তার উপর একজনের বিয়ে, সে চলে যাচ্ছে অফিস ছেড়ে, এই রকম একটা খবর। তবু দ্বিজেন যে সরাসরি এসে প্রশ্ন করবে, জানতে চাইবে, এতটা ভাবেনি। ঘটনার আকস্মিকতায় সে এতই বিমূঢ় বোধ করল যে মাথা তুলতে পারল না। একেবারেই যে প্রস্তুত ছিল না তা অবশ্য নয়, কিন্তু দ্বিজেনের প্রশ্নের উত্তরে কি বলবে, আদৌ কিছু বলা যায় কি না, এই দ্বিধা তাকে আরও সংকুচিত করে ফেলল। সংকোচ বা দ্বিধার পর্ব অবশ্য অনেকক্ষণ ধরেই চলছিল, সেই সকালে ফুটপাত ছেড়ে লিফটে পা দেবার পর থেকেই। তারপরেও সময় গেছে অনেকটা। রেজিগনেশনের চিঠিটা ইনচার্জের টেবিলে রাখতে উনি চোখ বুলিয়ে প্রশ্ন করলেন, পাত্রটি কে? বেয়াড়া প্রশ্ন। আমতা আমতা করে নীলা বলেছিল, চিন্তাওয়ারাই থাকে, মধ্যপ্রদেশে, সরকারি অফিসার। তাই নাকি? ঈষৎ বিপর্যয় দেখালো ভদ্রলোককে, একটু বা সন্দেহগ্রস্ত। সামলে নিয়ে বললেন, আমি যেন অন্যরকম শুনেছিলাম। বেশ, খুব ভালো, কনগ্রাচুলেশনস। আর কথা বাড়ালেন না। কিন্তু ওইটুকুই বা কম কি? ভ্রুর সামান্য ওঠানামাতেই ভিত দুলে উঠল। তাকে আর দ্বিজেনকে নিয়ে রটনা তাহলে অনেক দূর গড়িয়েছে। হয়তো দুজনের বিয়ে টিয়ে হবে এরকমও শুনেছেন। সাবধানী প্রশ্নের মধ্যে ওই সরল খোঁচাটুকু সহজেই ধরতে পারল নীলা। তখন থেকেই বিষণ্ণ একটা অপরাধ বোধ পেন্ডুলামের মতো সারাক্ষণ দুলতে থাকলো বুকে। তখন থেকেই প্রার্থনা, হে ভগবান, দ্বিজেন যেন না জানে। দ্বিজেন বসে 4 তলায়। মাস দুয়েক আগে সেকশন বদলের পর ও উপরে বসছে। মনে মনে সারাক্ষণ সিঁড়ির পথ আগলে দাঁড়িয়ে থাকলো নীলা। দ্বিজেনকে কিছু জানতে দেবে না, ও কিছু টের পাবার আগেই চমৎকার চলে যাওয়া যাবে, এই ধরনের ভাবনা থেকেই রেজিগনেশন দিতে দেরি করেছিল 2 দিন। এই 2 দিন ওর ছোঁয়াচ বাঁচানোর জন্যে নাকে রুমাল চাপা দিয়ে ঘুরেছে প্রায়। অফিস ছুটির পর যত সমস্যা, তাই পরশু বিকেল 4টেই মাথার যন্ত্রণায় অসম্ভব কাতর হয়ে পড়েছিল নীলা। বেয়ারাকে দিয়ে ট্যাক্সি ডাকিয়ে তাড়াতাড়ি চলে যেতে অসুবিধা হয়নি কোনো। পরশুর জের টেনেছে কাল, বাকি আজকের দিনটা। সন্দেহ ও আশঙ্কার মধ্যে টিফিন পর্যন্ত কেটে যেতে ভেবেছিল, বাঁচলুম, ফাঁড়া কেটে গেল, হয়তো দ্বিজেন পর্যন্ত পৌঁছায়নি খবরটা। আজ না হোক কাল সে জানবেই। ততক্ষণে বিপদ সীমানা থেকে নীলা অনেক দূরে। সেই দ্বিজেনই অবশেষে সামনে এসে দাঁড়ালো, পরিষ্কার গলায় জিজ্ঞেস করলো, খবরটা কি সত্যি? আশেপাশে পুরো অফিস। এই মুহূর্তে অসংখ্য চোখের কৌতূহলী দৃষ্টি ও চাপা কৌতুক অনুমান করতে অসুবিধা হলো না নীলার। ঘন থেকে ঝাপসা হয়ে এলো চোখ, এলো পাথারি শব্দ ভাঙতে শুরু করলো বুকে, নিঃশ্বাস দ্রুত, যেন ভয়ার্ত শরীর নিয়ে দৌড়ে এসেছে অনেকটা রাস্তা। দ্বিজেন যে এমন পাগলের মতো ছুটে এসে জেরা করবে ভাবেনি। এমন জানলে আগেই একটা ভূমিকা করে বলা যেত, আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনে সিকিউরিটির বড় অভাব, এছাড়া আর উপায় ছিল না। দ্বিজেন তবু মরিয়া। গলার রুক্ষ ও স্পষ্ট স্বর শুনে অবশ্য মনে হয় উত্তরটা ও জেনেই এসেছে। এখন 5 জনের সামনে নীলাকে অপমান করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ওর নেই। কি চুপ করে রইলে যে? ঘুষি মারবার ধরনে একটা হাত টেবিলের উপর নামিয়ে রাখলো দ্বিজেন। একটু বা ঝুঁকে দাঁড়ালো সামনে। ইতিমধ্যেই ভারসাম্য হারিয়ে ফেলেছিল নীলা। একই সময়ে দুঃখ ও রাগ উত্তেজিত করে তুলল তাকে। যেন ঝটকা দিয়েই নিজের ভিতর থেকে উঠে এলো নীলা। চাপা গলায় বলল, এটা অফিস, কিছু জানার হলে বাড়িতে আসবে। ভালো, নাটক তো ভালোই শিখেছ।
নিষ্ঠুর মুখে হাসল দ্বিজেন। ঠিক আছে, বাড়িতেই আসবো তাহলে। যেমন এসেছিল তেমনি হঠাৎই আবার চলে গেল দ্বিজেন। অনেকক্ষণ পর্যন্ত ওর কথার শ্লেষটুকু বিঁধে থাকলো কানে। অনেকক্ষণ একইভাবে দুহাতের আঙুলে কপাল টিপে ধরে মাথা ঝুঁকিয়ে বসে থাকলো নীলা। শরীর ও মন থেকে সমস্ত উত্তেজনা আস্তে আস্তে নেমে যেতে দিল। অভদ্র কয়েক মুহূর্তের ঘটনার মধ্যে দিয়েই দ্বিজেন যেন নিজের ভিতরের চেহারাটা স্পষ্ট করে দিয়েছে নীলার কাছে। যত বড় প্রবঞ্চনাই সে করে থাকুক, দ্বিজেনের বোঝা উচিত ছিল নীলা মেয়ে। একঘর লোকের সামনে তার সঙ্গে এই ধরনের অশালীন ব্যবহার করা অনুচিত। এই লোকটি কিনা রেস্তোরাঁয় নির্জন কেবিনে মুঠোর মধ্যে তার হাত নিয়ে বলেছিল, যতটা চাপ থাক সংসারে, এবার আমি একটা হেস্তনেস্ত করে ফেলবো, তোমাকে ছাড়া আমার চলবে না। দ্বিজেন সম্পর্কে যত ভাবছিল ততই যেন একটা দুরূহ ভার নেমে যাচ্ছিল বুক থেকে। ভাবতে অবাক লাগছিল এই লোকটি সম্পর্কে তার মনে কি সাংঘাতিক দুর্বলতা ছিল। কদিন আগে পর্যন্ত একে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে সঙ্গী হিসাবে কল্পনা করতে পারত না। এমনকি খানিক আগে পর্যন্ত দ্বিজেনকে প্রতারিত করেছে ভেবে সে কি নিজেকে অপরাধী মনে করেনি? যা হয়েছে হয়েছে, নীলা ভাবল। আপাতত সে বেঁচে গেল। নিজের হঠকারিতা, লোভ, ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার আকর্ষণই তাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে এই লোকটি হয়তো কোনোদিন তার জীবনটাকে বিষময় অভিশপ্ত করে তুলত। নিজের সম্পর্কে আশ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে নীলা যেন এক ধরনের সুখও অনুভব করতে শুরু করেছিল। তাকে অপমান করার ফল দ্বিজেনকে তিলে তিলে ভোগ করতে হবে। সে আর আসবে না, কিন্তু এই অফিসে দ্বিজেনকে আসতে হবে প্রতিদিন। আর প্রতিদিনই প্রতিটি লোকের মুখের দিকে তাকিয়ে তার মনে পড়বে এই অফিসে নীলা ছিল, নীলা তাকে প্রবঞ্চিত করে গেছে। বেলা পড়ে আসছিল। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে নীলা দেখল 4টে বেজে গেছে। 5টায় ছুটি হবে। বলা যায় না, প্রতিশোধ নেবার জন্যে দ্বিজেন অন্য কোনো ফন্দি আঁটতে পারে। নিতান্তই এটা অফিস, এমনও হতে পারে ইচ্ছে থাকলেও দ্বিজেন বাড়াবাড়ি কিছু করতে পারেনি। অফিস থেকে বেরুলে রাস্তায় যদি ধরা পড়ে যায় কি করবে বলা যায় না। আরও বেশি অপদস্থ হবার ভয়ে তৎপর হলো নীলা। এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। রিজাইন করার পর কাউকে কিছু বলার দরকার হয় না। উঠে কাগজপত্র গুছিয়ে নিল, বাথরুমে গিয়ে জল দিল চোখে মুখে। একজন বেয়ারাকে আড়ালে ডেকে ট্যাক্সি ধরতে পাঠালো। তারপর সেকশন ইনচার্জকে একটু আগে চলে যাবার কথা বলে ছুটল লিফটের দিকে। লিফটটা নিচে নেমে এসেছিল। এই ফ্লোরে নামা মাত্র ঢুকে পড়ল নীলা। অফিস ছেড়ে যাচ্ছে, মানসিক গ্লানি তবু তাকে ছাড়ল না। একটু বা অন্যমনস্ক হয়ে পড়েছিল। লিফটম্যান চেনা, হঠাৎ একটা খাম বাড়িয়ে দিল ওর দিকে। দিদিমণি, আপনার চিঠি। অল্প ইতস্তত করল নীলা। ব্যাপারটা বুঝতেই পারল না প্রথমে। তারপর হাত বাড়িয়ে চিঠিটা নিল। অবাক হয়েই সাদা খামের মুখটা ছিঁড়ল। 4 ভাঁজ করা ছোট কাগজটা খুলতেই ওর স্নায়ু দুর্বল, শরীরের সর্বত্র বয়ে গেল প্রবল শীত। লিফট নেমে আসার পরও স্থাণুবৎ বাহিরে দাঁড়িয়ে থাকল। আদ্যপান্ত পড়ল নীলা। আমার ব্যবহারের জন্যে ক্ষমা করো, যা করেছি নিজেকে বাঁচাবার জন্যেই। না হলে সকলের কাছে বড় ছোট হয়ে যেতাম। এটা ঠিক, তোমার বিয়ের খবরে আমি খুশি হইনি। হবার যে কথা নয় তা তুমিই বুঝবে। অন্তত এটুকু আমার অভিনয় নয়। তবে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। মাথার উপর বিরাট সংসারের বোঝা নিয়ে তোমাকে বিয়ে করতে পারবো এ আশা আমার কোনোদিনই ছিল না। তোমার সঙ্গে যত ঘনিষ্ঠ হয়েছি ততই দোষী মনে হয়েছে নিজেকে। হয়তো নিজের স্বার্থেই তুমি বিয়ের ডিসিশন নিয়েছ, তাতে আমিই বেঁচে গেলাম। প্রার্থনা করি তোমার জীবন সুখের হোক। ছুটির পরে আবার দেখা হয়ে যেতে পারে এই ভয়ে আজ আমি আগেই যাচ্ছি। লিফটম্যানের হাতে এই চিঠি দিয়ে গেলাম। আশা করি আমাকে ভুল বুঝবে না। দ্বিজেন।
স্তম্ভিত নীলা। চিঠিটা আর একবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ল। পড়তে পড়তে ঢোক গিলল। হাঁটু দুটো অবশ হয়ে আসছিল, নড়তে পারছিল না। একটা ফাঁকা হাওয়া কোলাহল করতে লাগলো বুকের ভিতর। লিফটের সামনে অপেক্ষমান লোকজনের ভিড় বাড়তে খেয়াল হলো এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। শূন্য। কিছু বা আর্দ্র চোখে সামনের দিকে তাকিয়ে আস্তে আস্তে ফুটপাতে নেমে এলো নীলা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।